তোলাবাজির মামলায় প্রাক্তন ইডি অফিসার মনোজ কুমারকে 12ই মে পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। কিন্তু এই মামলায় মনোজ কুমারের বিরুদ্ধে কলকাতা পুলিশের হাতে প্রধান অস্ত্র কি? পুলিশ সূত্রে দাবি, তাদের হাতে থাকা প্রধান অস্ত্র ফোনে কথোপকথনের একটু রেকর্ড। এই কথোপকথন কাদের মধ্যে হয়েছে, কেন তা এত গুরুত্বপূর্ণ? কমল সোমানি নামে যে ব্যক্তির অভিযোগের সূত্র ধরে প্রথমে বিষয়টি সামনে আসে, তিনি দাবি করেন একটি মামলার তদন্তে 2016 সালে 12ই মে তার বাড়িতে তল্লাশি চালায় ইডি। আর তার কিছুদিন পর ইডির হাত থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে প্রদীপ হীরাওয়াত তাঁর কাছ থেকে 40 লক্ষ টাকা তোলা আদায় করেন। পুলিশ সূত্রে দাবি, তদন্তে জানা গিয়েছে 2016 সালে 12ই মে থেকে 3রা সেপ্টেম্বরের মধ্যে প্রদীপ হীরাওয়াতের সঙ্গে মনোজ কুমারের 65 বার ফোনে কথা হয়, যার সন্দেহের জন্ম দিয়েছে তদন্তকারীদের মনে। পুলিশ সূত্রে দাবি, মনোজ কুমারের বিরুদ্ধে দ্বিতীয় অস্ত্র হিসেবে রয়েছে কমল সোমানি, সন্দীপ সিংভি এবং বিজয় ঠাকুর নামে 3 জনের ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া গোপন জবানবন্দি। তদন্তে উঠে এসেছে কমল সোমানির কাছ থেকে যে টাকা নেওয়া হয় বলে অভিযোগ, তা সন্দীপ এবং বিজয়ের হাত ঘুরে পৌঁছয় ভাগলপুরে গৌতম কুমার নামে এক প্রমোটারের কাছে, যিনি আবার মনোজ কুমারের ছোটবেলার বন্ধু। গৌতম কুমারও পুলিশের কাছে বয়ান দিয়েছেন, যা মনোজ কুমারের বিরুদ্ধে তদন্তে তৃতীয় অস্ত্র হয়ে উঠতে চলেছে বলে পুলিশ সূত্রে দাবি। এদিকে মনোজ কুমারের গ্রেফতারিকে হাতিয়ার করে তৃণমূল সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে বামেরা। মনোজ কুমার সারেন্ডার করে কি হবে? যারা মন্ত্রিসভা এখনো আলো করে রয়েছে, যাদের বহু আগেই মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত ছিল, মনোজ কুমার তো এখানে চুনোপুটি। স্বাভাবিকভাবে যে রাঘব বোহালরা রয়েছে আর কি, যাদের দেখা গেছে মানে ভিডিওতে যে 12 জন, 1 ডজন প্লাস 1 ভেতরে যাক, আমরা তো শুরু থেকেই বলছি। বিজেপি অবশ্য গ্রেফতারিকে স্বাগত জানিয়েছে। ভালোই হলো, উনি আত্মসমর্পণ করেছেন, মানে সমস্ত নথি তথ্য যা ওনার কাছে ছিল সেটা ইডি বা সিবিআই পাবে, তাদের তদন্ত করতে সুবিধাই হবে এই ব্যাপারে। এ নিয়ে বিশেষ কিছু বলতে চায়নি তৃণমূল। এখানে আমার কি বলার আছে, কি কোথায় কে আত্মসমর্পণ করলো, সুতরাং এ ব্যাপারে আমার কিছু বলার নেই। পুলিশ হেফাজতের নির্দেশের পর মনোজ কুমারকে এদিন শেক্সপিয়ার সরণি থানায় নিয়ে যাওয়া হয়। এবিপি আনন্দ।